ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাপারেন্টলি আরফিন ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার মতো 2022 সালের একজন টেট পাস পরীক্ষার্থী হন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মিড ডে মিল বা পিএম পোষণ। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যায় মূল বিষয়ের উপর। আমরা সবাই জানি মিড ডে মিল বর্তমানে প্রাইমারি স্কুলের একটা অবিচ্ছেদ্য অংশ। এই মিড ডে মিল সংক্রান্ত কী কী প্রশ্ন ইন্টারভিউতে আসতে পারে সেটা নিয়েই আজকে ভিডিও। প্রথম প্রশ্ন হচ্ছে, মিড ডে মিল কী? গভর্নমেন্টাল এবং গভর্নমেন্টাল এডেড যত স্কুল আছে সেই সমস্ত স্কুলে প্রাক প্রাথমিক থেকে ক্লাস 8 পর্যন্ত বিদ্যালয়ে দুপুরবেলায় যে ফ্রি খাবারের ব্যবস্থা করা হয় সেটাই মিড ডে মিল বা MDM প্রকল্প নামে পরিচিত। বর্তমানে মাদ্রাসা ও অঙ্গনওয়াড়িতেও এই প্রকল্প বিস্তৃত। এবার নেক্সট আসি, পিএম পোষণ কী? পিএম পোষণ মানে হলো প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। পিএম পোষণের ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। এই ফুল ফর্মটা অবশ্যই সবাইকে মুখস্থ করতে হবে। মিড ডে মিল এবং পিএম পোষণ কি একই নাকি আলাদা? মিড ডে মিল প্রোগ্রামের বর্তমান নাম হলো পিএম পোষণ। 2021 সালে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে মিড ডে মিলের নাম বদলে পিএম পোষণ করা হয়েছে। পরবর্তী প্রশ্নতে চলে যায়, মিড ডে মিলে কতটা করে চাল দেওয়া হয়? প্রাথমিকে প্রত্যেক শিক্ষার্থী পিছু 100 গ্রাম করে চাল দেওয়া হয়। যেহেতু আমরা প্রাথমিকটা নিয়েই পড়ছি, তো আমরা আলোচনাটা প্রাথমিক নিয়েই সীমাবদ্ধ রাখছি। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিলের মাথাপিছু দৈনিক বরাদ্দ কত? প্রাথমিকের ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী পিছু বর্তমানে বরাদ্দ হয়েছে দৈনিক 6 টাকা 19 পয়সা। আর এই টাকার পরিমাণটা কার্যকর হয়েছে 2024-এর 1 ডিসেম্বর থেকে, এবং এর আগে এই পয়সাটা ছিল 5 টাকা 45 পয়সা। এবার চলে যায় পরবর্তী প্রশ্নে, মিড ডে মিলের টাকা কে দেয় এবং কত অনুপাতে? মিড ডে মিলের টাকা কেন্দ্রীয় সরকার দেয় 60% এবং রাজ্য সরকার দেয় 40%। এবং এই কোশ্চেনটা যদি ঘুরিয়ে করে রাজ্য সরকারটা আগে জিজ্ঞাসা করে এবং কেন্দ্রীয় সরকারটা পরে, তাহলে অবশ্যই তোমাদের 40 এবং 60 বলতে হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে 6 টাকা 19 পয়সার 60% হচ্ছে 3 টাকা 71 পয়সা, এবং এই 6 টাকা 19 পয়সা 40% হচ্ছে 2 টাকা 48 পয়সা। এই 3 টাকা 71 পয়সা এবং 2 টাকা 48 পয়সা যোগ করলে হচ্ছে 6 টাকা 19 পয়সা। পরবর্তী প্রশ্ন, একটি শিশুর দৈনিক কত পুষ্টি ও কত গ্রাম প্রোটিন দিতে হবে এই মিড ডে মিলের মাধ্যমে? সরকারি নিয়ম অনুযায়ী দৈনিক 450 ক্যালোরি পুষ্টি ও অন্ততপক্ষে 12 গ্রাম পুষ্টি দিতে হবে। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিল প্রথম কোথায় চালু হয়? তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজে। পশ্চিমবঙ্গে মিড ডে মিল কবে চালু হয়? 1995 সালে। পশ্চিমবঙ্গে রান্না করা খাবার কবে থেকে মিড ডে মিলে দেওয়া হয়? 2003 সালের জানুয়ারি মাস থেকে। অর্থাৎ 1995 সাল থেকে পশ্চিমবঙ্গে যখন মিড ডে মিল চালু হয়েছে তখন দেওয়া হতো শুকনো খাবার, এবং রান্না করা খাবার দেওয়া হয় 2003 সালের জানুয়ারি থেকে। মিড ডে মিলের উদ্দেশ্য কী ছিল? মিড ডে মিলের উদ্দেশ্য হচ্ছে প্রথমত শিক্ষার্থীদের পরিমিত পুষ্টির যোগান দেওয়া, দ্বিতীয়ত শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, তৃতীয়ত স্কুল ছুটের সংখ্যা কমানো, চতুর্থত ছদ্ম ছাত্রছাত্রীর সংখ্যা কমানো। পরবর্তী প্রশ্নে চলে যায়, মিড ডে মিল প্রকল্পের খারাপ দিক। আমার ব্যক্তিগতভাবে মনে হয় মিড ডে মিল প্রকল্পটা একটা ভালো উদ্যোগ। মিড ডে মিলের ভীষণ খুব একটা খারাপ দিক দেখানো যায় বলে আমার মনে হয় না। তবুও যদি কিছু কিছু ত্রুটি তুলে ধরতে হয়, সেগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রী অনুযায়ী শিক্ষকের সংখ্যা এমনিতেই কম। সেখানে এই মিড ডে মিল প্রক্রিয়া তদারকিতে 1 বা 2 জন শিক্ষক ব্যস্ত থাকলে শিক্ষাদানের প্রক্রিয়া কিছুটা হলেও ব্যাঘাত ঘটে। দ্বিতীয়ত, বর্তমানে এই চরম মূল্যবৃদ্ধির বাজারে সরকার প্রদত্ত এই অল্প পয়সায় একজন শিক্ষার্থীকে পুষ্টিকর এবং সুষম খাদ্য প্রদান করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। 3, রান্না করার জন্য প্রদত্ত চালের গুণগত মান ও তার সংরক্ষণের দিকটা সেইভাবে পর্যবেক্ষণ করা হয় না। এবার আসি মিড ডে মিল সংক্রান্ত কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন নিয়ে। এই যে সমস্যার দিকগুলি তুলে ধরা হলো, যে তার সেই সমস্ত সমস্যার বাস্তবমুখী প্রতিকার কী, বা যদি তোমাকে প্রশ্ন করা হয় ইন্টারভিউ বোর্ডে যে মিড ডে মিল সংক্রান্ত এই সমস্ত সমস্যার কোন কোন সমাধান হতে পারে বলে তোমার মনে হয়, তখন আমার মনে হয় উত্তরটা কিছুটা এরকম হবে। প্রথমত, সবার প্রথমে পুষ্টিকর খাদ্য প্রদান করার উদ্দেশ্যকে মাথায় রেখে সরকারকে উচিত এই বরাদ্দ অর্থ কিছুটা বৃদ্ধি করা, কারণ এই স্বল্প দামে পুষ্টিকর সুষম খাদ্য কল্পনাই করা যায় না। 2, এই মিড ডে মিল প্রকল্পে শিক্ষকদের নিযুক্ত না করে শিক্ষকদের যে কাজ শিক্ষাদান করা তাতে যুক্ত করে অন্যান্য কর্মচারী নিয়োগ করে তাদের মাধ্যমে এই প্রকল্পকে বাস্তবায়ন করলে এই মিড ডে মিল প্রকল্প আরও দীর্ঘমেয়াদী, সুদূরপ্রসারী এবং লাভজনক হয়ে যাবে। 3, মিড ডে মিলের জন্য সরকার থেকে যে চাল প্রদান করা হয় তার গুণগত মান ও সংরক্ষণের দিকে তৎপর হওয়া। 4, মিড ডে মিলের রাঁধুনিদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে শিশুদের সঠিক পুষ্টিগত মানসম্পন্ন খাবার দিতে উদ্যোগী করা। চলে যায় পরবর্তী সিচুয়েশন বেসড কোশ্চেনে। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় একজন শিক্ষক হিসাবে যদি মাথাপিছু 6 টাকা 19 পয়সায় আপনাকে মিড ডে মিল প্রকল্পটি চালানোর দায়িত্ব দেওয়া হয়, তাহলে আপনি কি সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবেন?
এর উত্তর হলো, দিনের এই চরম মূল্যবৃদ্ধির বাজারে 6 টাকা 19 পয়সায় সত্যি কিছু হয় না। তার উপর শুধু খাদ্য নয়, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্য শিশুদের দিতে হবে। এটা অবশ্যই খুবই কঠিন ও কষ্টসাধ্য ব্যাপার। তবে একজন শিক্ষক হিসাবে কিছু কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন মিড ডে মিলে ব্যবহৃত সবজিগুলি বিদ্যালয়ের পার্শ্ববর্তী বা কাছাকাছি পাইকারি বাজার থেকে অথবা সরাসরি কৃষকদের থেকে কিনলে সবজির দাম হিসাবে তুলনামূলক কম খরচ হবে এবং শিশুদের খাদ্যাভ্যাসে বেশি বেশি করে সবজি ও পুষ্টিকর খাদ্য দেওয়া সম্ভব হবে। আবার বিদ্যালয়ের মধ্যে কিছুটা খালি জায়গা থাকলে সেখানে সবজির বাগান বানানো যেতে পারে। ন্যূনতম অর্থ খরচ করে এবং তার থেকে উৎপন্ন সবজি বা ফসল মিড ডে মিলে ব্যবহার করা যেতে পারে। এবং এই বাগান পরিচর্যার কাজ শিক্ষকদের তত্ত্বাবধানে বাচ্চারাই করবে, যাতে তাদের আগ্রহ ও সৃজনশীলতা বাড়বে। পরবর্তী প্রশ্ন, বাচ্চাদের কমপক্ষে কতদিন মিড ডে মিল খাওয়াতে হবে? 365 দিনের মধ্যে ন্যূনতম 200 দিন অবশ্যই মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে। 2. বাচ্চাদের মিড ডে মিলের যে ডিম দেওয়া হয়, এক্ষেত্রে ডিমটি সপ্তাহে কতদিন দেওয়া হয়? কমপক্ষে 1 দিন। বাচ্চাদের মিড ডে মিলের যে ডিম দেওয়া হয়, সে ডিমটি কি খোসা ছাড়িয়ে না খোসা সমেত দেওয়া উচিত? আপনার মতামত কি? এখানে আমি যে উত্তরটা দিয়েছি সেটা হচ্ছে, শিশুদের খোসা সমেত ডিমটা দেওয়া উচিত, কেননা এটি স্বাস্থ্যকর এবং বাচ্চারা যখন ডিমের খোসা ছাড়াবে এটি শিশুর মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ চলন বিকাশ ভালোভাবে হতে সাহায্য করবে। এক্ষেত্রে অবশ্যই শিক্ষকদের প্রথমে দায়িত্ব সহকারে বাচ্চাদের ভালোভাবে ডিমের খোসা ছাড়ানো শিখিয়ে দিতে হবে এবং ডিমের খোসা ছাড়ানোর আগে এবং খাওয়ার আগে অবশ্যই হাত ধোয়ার অভ্যাস তৈরি করতে হবে। পরবর্তী প্রশ্ন, কোনো বাচ্চা যদি মিড ডে মিল খেতে আগ্রহী না হয় তাহলে একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন? এক্ষেত্রে প্রথমেই আপনাকে সহানুভূতি বা বন্ধুত্বপূর্ণভাবে বাচ্চাকে জিজ্ঞাসা করতে হবে যে সে কেন মিড ডে মিল খাচ্ছে না। সেখানে বিভিন্ন ধরনের রেসপন্স আসতে পারে, আমি কিছুটা নোট ডাউন করেছি। সেখানে একটা রেসপন্স আসতে পারে সেজন্যই বাচ্চাটা হয়তো খেতে চাইছে না। তখন একজন শিক্ষক হিসাবে আপনাকে বিদ্যালয়ের খাদ্যের মান গুণগত এবং স্বাস্থ্যগত দিক থেকে উন্নত করে তুলতে হবে। রেসপন্স 2, অভিভাবক কোনো শিশু যদি বলে যে তার বাড়ির বাবা মা বা অভিভাবক মানা করেছে, তখন আপনার শিক্ষক হিসাবে আপনার কর্তব্য হবে অভিভাবকদের সাথে কথা বলা এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করা এবং বাচ্চাদের মিড ডে মিলে খাওয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে হবে। রেসপন্স 3, বাচ্চা মোটা চাল খেতে পারেন। কোনো অভিভাবক যদি এমন কথা বলেন তাহলে আপনাকে বোঝাতে হবে যে শিশুর মন হলো ভিজে মাটির মতো নরম। আপনি ছোটবেলা থেকে তাকে যেমনভাবে গড়ে তুলবে সে তেমনই রূপ নেবে। ভবিষ্যতে সমস্ত রকম পরিস্থিতিতে তারা যাতে মানিয়ে নিতে পারে তার জন্য তাদের বিদ্যালয়ের মিড ডে মিল অন্যান্য সমস্ত ছাত্রছাত্রীদের সাথেই একই সাথে খাওয়া উচিত, যার ফলশ্রুতিতে আগামীতে জীবনের চড়াই-উতরাইয়ের সাথে বাচ্চাদের মানিয়ে নেওয়ার মনোভাব এবং অভ্যাস তৈরি হবে। এছাড়া সর্বশেষ আমি বলি যে এই মিড ডে মিল প্রকল্পের ভালো দিক বা ভালো শিশুদের ওপর প্রভাব, সেখানে প্রথমতই মিড ডে মিলের উদ্দেশ্য যে পয়েন্টগুলো বললাম সবগুলোই আলোচনা করা যেতে পারে। এবং তাছাড়া আমার যেগুলো কিছু কিছু মনে হয়েছে সেগুলো হলো, বাচ্চাদের মধ্যে ক্লিনলিনেস বা পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়বে। একটা শিশু যখন স্কুলে মিড ডে মিল খাওয়ার জন্য আসবে তখন অবশ্যই তাকে শিক্ষকরা হাত ধুতে বলবে এবং বেসিক যে ক্লিনলিনেসগুলো হয় সেগুলো শিক্ষকরা শেখাবেন, সেগুলো তারা স্কুলে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। তো তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মনোভাব গড়ে উঠবে। শিশুরা যেমন একই জায়গায় পড়াশোনা করবে, খেলাধুলো করবে এবং একই সঙ্গে যখন খাবার খাবে তখন তাদের মধ্যে সম্পর্কটা অনেকটাই গাঢ় এবং গভীর হবে। খুব সহজে তারা একে অপরের সঙ্গে কানেক্টেড হতে পারবে, বন্ধুত্ব করতে পারবে এবং তার ফলে তাদের আত্মবিশ্বাস সহজাতভাবে খুবই বেড়ে যাবে। তাদের মোটর স্কিলের উন্নতি হবে, যেমন এই হাত ধোয়া, ডিমের খোসা ছাড়ানো এবং নিজের খাবার নিজে খাওয়া, এই সমস্ত জিনিস বাচ্চাদের যে মোটর স্কিলগুলো আছে সেগুলোর ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাসী এবং ছোট থেকে কর্মশীলতা বা সেলফ ইন্ডিপেন্ডেন্ট ভাবে গড়ে। একজন শিশু যখন ধীরে ধীরে ভাত খাওয়ার আগে নিজের হাত নিজে ধোবে, নিজের খাবারটা নিজে খেতে পারবে, ছোটো কাজগুলো করার মাধ্যমে তার মধ্যে আত্মবিশ্বাসের বৃদ্ধি তো ধীরে ধীরে হবেই, সাথে সেই ছোটো থেকে একজন সক্ষম এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে আত্মবিকাশের সুযোগ পাবে। 6, মানিয়ে নেওয়া বা অ্যাডজাস্টমেন্টের মনোভাব গঠন। যখন একটা স্কুলের বা ক্লাসে সব ছাত্রছাত্রী একই জায়গায় একই সাথে বসে খাওয়া দাওয়া করবে বা সময় কাটাবে, তাদের মধ্যেও একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং মানিয়ে নেওয়ার বা অ্যাডজাস্ট করার যে মনোভাবটা সেটা বাড়বে, যেটা ভবিষ্যতে তাদের পরবর্তী জীবনে একটা গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়াবে। আচ্ছা, তোমাদের কাছে আমার কোশ্চেন থাকলো, আমি এখানে কি মিস করে গেছি এবং আরও কী মিড ডে মিলের ভালো এবং খারাপ দিক আছে বা শিশুদের ওপর প্রভাব আছে, ভালো প্রভাব অথবা কুপ্রভাব, তো বলে তোমাদের মনে হয় কমেন্ট করে আমাকে জানিও।